চট্টগ্রামে হাসপাতালে হাসপাতালে দিশেহারা স্বজনদের হাহাকার। দেশে করোনায় রেকর্ড 53 জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত প্রায় 4000। জোনভিত্তিক লকডাউন নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ক্লাস্টার চিহ্নিত করে 2-1 দিনের মধ্যেই বাস্তবায়নের আশ্বাস। পরিকল্পনা কার্যকারিতা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস কিলিং কিট আবিষ্কারের দাবি বরিশালের 2 গবেষকের। 6 সপ্তাহের মধ্যেই কোভিড নিয়ন্ত্রণের আশা, দ্রুত সরকারি অনুমোদনের আহ্বান। করোনায় হুমকির মুখে অন্তত 1.5 কোটি মানুষের চাকরি, রয়েছে কর্মহীন প্রবাসীদের চাপও। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের। এবং বর্ষার শুরুতেই উচ্ছল ঢাকার চারপাশের নদ নদী। দখলমুক্ত করায় বিনা খরচেই ফিরেছে রূপ। স্থায়ী সীমানা পিলার বসানোর তাগিদ বিশেষজ্ঞদের। বাংলা সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। চট্টগ্রামে হাসপাতাল যেন মৃত্যুপুরী। দিশেহারা স্বজনদের ছোটাছুটি আর হাহাকার চারিদিকে। বেসরকারি হাসপাতাল তো বটেই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। করোনা রোগী না হলে বাড়ছে দুর্ভোগের মাত্রা। এদিকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দিচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। রোগী নিয়ে বেহাল স্বজনদের এমন চিত্র কেবল বেসরকারি নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের। দূর দূরান্ত থেকে সেবা নিতে এসে সীমাহীন দুর্ভোগে পড়ছেন তারা। জটিল রোগে আক্রান্তদের ছুটতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এবার ওইদিকে দেখা যায়, এবার ওইদিকে দেখা যায়, একজনের কাছে গেলে আরেকজনের কাছে দেখা যায়। দূর থেকে বসে বসে আমার চেহারা দেখিয়ে একটা প্রেসক্রিপশনের লেখা দেয়, এগুলোতে কোনো কাজ হচ্ছে? চিকিৎসা না পেয়ে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বলেও উঠছে অভিযোগ। কয়েকদিন জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ঘুরে 70 মিজানুর রহমানের ঠাঁই হয় চট্টগ্রাম মেডিকেলে। শেষ পর্যন্ত আইসিইউ না পেয়ে সন্তানের চোখের সামনেই মারা যান হতভাগ্য পিতা। আমার সিলিন্ডার থেকে আবার আরেকজনকে সিলিন্ডার দিছে, লাইন দিছে, শেয়ার করছে। তো প্রেশার কমে গেছে না, তো প্রেশার করে পাশের রোগীটা মারা গেছে। তা আমার রোগীটা তো নার্ভাস হয়ে যাবে স্বাভাবিক। ষাটোর্ধ জসিমউদ্দিন বুধবার রাতে স্ট্রোক করেন। বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সহায়তা না পেয়ে মৃত্যু হয় তার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে একজন চিকিৎসক পাইনি ওই রাতে, এই কঠিন মুহূর্তে। আমার বাবাকে মৃত ঘোষণা করছে কে? একজন ডাক্তার মৃত ঘোষণা করেন। আমার বাবাকে মৃত ঘোষণা করছে আয়া। তবে স্বাস্থ্য বিভাগ সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। 100 বেড নিয়ে যে কোভিড হাসপাতাল চালু হয়েছিল, সেই হাসপাতালে এখন 10টা আইসিইউ শয্যা সহ আমাদের আরও 50 বেড বাড়ানো হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা 100 বেড দিয়ে শুরু করে আরও 50 বেড বাড়ানো হয়েছে এবং সেখানে কোভিড আক্রান্ত কোনো রোগীর যদি রেনাল ডায়ালাইসিসে লাগে সে ব্যবস্থাও এখন চূড়ান্ত পর্যায়ে। চট্টগ্রামে করোনায় 100-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর কত মানুষের মৃত্যুর পর কর্তৃপক্ষের ঘুম ভাঙবে ও সাধারণ মানুষজন পর্যাপ্ত চিকিৎসা সেবা পাবে, সেটি এখন দেখার বিষয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। অবহেলা আর অব্যবস্থাপনার শেষ নেই গাইবান্ধার আইসোলেশন সেন্টারে। চিকিৎসা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন করোনা আক্রান্ত রোগীরা। সত্যতা স্বীকার করে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আর এজন্য স্বাস্থ্য বিভাগের দায়িত্বহীনতাকে দুষছেন সচেতন মহল। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সংক্রমণ ঠেকাতে করোনা আক্রান্ত রোগীদের আলাদা রাখতে খোলা হয় আইসোলেশন সেন্টার, কিন্তু সেখানে 10টার আগে পৌঁছে না সকালের নাস্তা, দুপুরের খাবার বিকেলে, বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই। পরিচ্ছন্ন কর্মী না থাকায় ময়লা আবর্জনার সাথেই বাস করছেন রোগীরা। দুপুরের খাবারটাতে আমাদেরকে দেয় 3:30-4টার দিকে, মানে 8টার আগে খুব কম পাইছি ভাত। তরকারির পরিমাণটা এত কম। একটা ছেলে এসে খানা দেয়, সবগুলোই অপরিষ্কার, ময়লা টয়লা। যে পানি আমরা গোসল করতেছি, যে পানি সবসময় ব্যবহার করতেছি, ওটাই হলো খাওয়ার পানি। ফ্লোরটা এটা পরিষ্কার নয়, একদম মনে করো অকেন্দ্র। এটা
স্বাস্থ্য বিভাগের অবহেলা আর দায়িত্বহীনতার জন্যই এমন পরিস্থিতি বলছেন সচেতন মহল। একদিকে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সুস্থ হতে হলে এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, পাশাপাশি যারা এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা এর বিপরীত চিত্র তাদেরকে পেতে হচ্ছে। তাহলে আসলে এই আইসোলেশন থাকার কি অর্থ আছে? বিশুদ্ধ পানির না থাকাটা একটা আইসোলেশন সেন্টারে পর্যাপ্ত সরবরাহ না দেওয়া একটা অপরাধ। এইটা অবশ্যই একটা ব্যবস্থাপনার মারাত্মক ত্রুটি। অভিযোগের সত্যতা স্বীকার করে সীমাবদ্ধতার নামে নানা অজুহাত তুলে ধরেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। রান্না হয় এক জায়গায়, ঠিক আছে, হাসপাতালে পাঠাতে হয়, কমিশন ক্যাবের জন্য মাঝে মাঝে হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। বেসরকারি সংগঠন SKS ফাউন্ডেশনের সহযোগিতায় আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে গত মার্চে চালু করা আইসোলেশন সেন্টারে 11 জন রোগী চিকিৎসাধীন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। করোনা সংক্রমণের 101তম দিনে এসে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণের মুখোমুখি দেশ। একদিনে প্রায় প্রাণ হারিয়েছেন 53 জন আর শনাক্ত হয়েছেন 3862 জন। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 22.44%। তবে বেড়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয় মৃতদের 2/3 রাজধানীর। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যুতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। লাখের ঘর ছুঁতে চাইছে শনাক্তের সংখ্যা। প্রথম কোভিড রোগী শনাক্তের 101তম দিনে 24 ঘন্টায় প্রায় 4000 জনের সংক্রমিত হবার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানা যায় মারা গেছেন 47 জন পুরুষ এবং 6 নারী। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3862 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন। এ পর্যন্ত 1262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরও বলা হয় করোনায় মৃতের হার 1.34%। সবশেষ মৃতদের 19 জনই 51 থেকে 60 বছর বয়সী। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 30 জন, চট্টগ্রাম বিভাগে 14 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 34 জন, বাড়িতে 18 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে 1 জন। এখনও 10,302 জন রোগীর আইসোলেশনে থাকার তথ্য তুলে ধরে সবাইকে আবারও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সুরক্ষিত থাকুন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করুন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রামে ওষুধ নিয়ে নৈরাজ্য ঠেকাতে বিশেষ উদ্যোগ। 15% ছাড়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে পুলিশ। কক্সবাজারে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু। রাজধানীর বিভিন্ন এলাকায় কোভিড ক্লাস্টার চিহ্নিত করে জোনের আওতায় আনার প্রস্তুতি চলছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব। আর ঢাকার বাইরে এলাকা ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন। তবে সমন্বয়হীনতার কারণে এই পরিকল্পনা কতটুকু কাজে দেবে তা নিয়ে সংশয় জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণ বিচারে লাল, হলুদ কিংবা সবুজ জোনের পরিকল্পনা সাজিয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরও জানিয়েছে সেসব এলাকায় কে কি করবে। তবে কোন এলাকা কি রঙের আওতায় আসবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান সময় সংবাদকে জানান, ঢাকার বিভিন্ন এলাকাকে ছোট ছোট ভাগে ভাগ করা হবে। সেই অনুসারে পরবর্তী ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। আর স্বাস্থ্য বিভাগের দেয়া সংক্রমণের তথ্যের ভিত্তিতে বাকি এলাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। জোনগুলো ভাগ করা হয়ে গেছে ঢাকা শহরে। যদি সাব জোন করা হয় তাহলে ম্যানেজমেন্টটা সহজ হবে। সাব জোনের কাজটাই এখন চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। দু একদিনের মধ্যেই হয়তো অফিসিয়াল ঘোষণা দেওয়া সম্ভব। ঢাকার বাইরের ক্ষেত্রে আসলে লোকাল প্রশাসনগুলোকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, লোকালি কমিটি করা আছে, কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তার ভিত্তিতে তারা একই সাথে তাদেরকে সংক্রমণের হারটা, সংক্রমণের সংখ্যাগুলো এগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে। তার ভিত্তিতে তারা কমিটির সদস্যরা বসে স্থানীয়ভাবেই ঠিক করবেন যে কোন এলাকাটা তাদের বিবেচনায় রেড জোনের আওতায় পড়বে, কোনটা গ্রিন ইত্যাদি। এমন পরিকল্পনা বিজ্ঞান ভিত্তিক মনে করছেন না বিশেষজ্ঞরা। কালক্ষেপণ আর সমন্বয়হীনতার বেড়াজালে এই পরিকল্পনাও মাঠে মারা পড়বে বলে আশঙ্কা তাদের। এই ধরনের কার্যক্রমে যতক্ষণ না পর্যন্ত আপনি জনসম্পৃক্ততা এবং পাবলিক হেলথ এক্সপার্ট এবং এপিডিমিওলজিস্টদেরকে
সম্পৃক্ত করে না করবেন ততক্ষণ পর্যন্ত এগুলো বিজ্ঞান ভিত্তিক হবে না। আর কোনো অবৈজ্ঞানিক জিনিস যা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই তা কখনো যে আপনার সুফল বয়ে আনতে পারে না। সমন্বয়হীনতা তো অবশ্যই প্রথম থেকেই আছে এবং এটা লকডাউনকে কেন্দ্র করেও এই সমন্বয় মানে গোটা দেশ জুড়ে যে সমন্বয়ের যে বেড়াজাল এটা তৈরি হওয়ার কোনো লক্ষণ কিন্তু আমি এখনো দেখছি না। এখনই কঠোরভাবে পরিকল্পনা বাস্তবায়ন না ঘটালে সাধারণ ছুটির সুফল থেকেও বঞ্চিত হতে হবে বলে মনে করেন তারা। পুরো রোগীদের শনাক্ত করতে হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে ঝুলে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের প্রায় 200 নির্বাচন। স্থগিত আছে জাতীয় সংসদের 3টি আসনের উপনির্বাচনও। নির্বাচন কমিশন বলছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ভোট হবে না। এক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পরও বর্তমান জনপ্রতিনিধি তার পদে বহাল থাকবেন বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। ভোটের আবেদনে তুঙ্গে উঠেছিল চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। ভোট হওয়ার কথা ছিল গত 21 মার্চ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর প্রকোপে আটকে যায় 19.5 লাখ ভোটারের এই সিটির নির্বাচন। একই সঙ্গে স্থগিত হয় পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন সহ স্থানীয় সরকারের প্রায় 200টি নির্বাচন। করোনা একেবারেই বিদায় না হওয়া পর্যন্ত এসব নির্বাচন আয়োজনের কথা আপাতত ভাবছে না নির্বাচন কমিশন। নির্বাচনে সাধারণত মিছিল হয়, মিটিং হয়, গণজমায়েত হয়, তো এই সমস্ত তো একটু রিস্কি। যদি এমন হয় যে করোনা সহজে যাচ্ছে না, এটা নিয়ে আমাদের থাকতে হবে, তাহলে হয়তো নির্বাচন আরো পিছনে হবে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়ে গেলে প্রশাসক নিয়োগের বিধান ছিল এক সময়, কিন্তু প্রচলিত আইনে নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধি বহাল থাকবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এখন যেহেতু নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই, নতুন করে আরেকটি পরিষদের কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বর্তমান যে পরিষদ আছে সে পরিষদ কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য ঘোষিত যশোর 6, পাবনা 4 ও বগুড়া 1 আসনেও নির্বাচন করা যাচ্ছে না করোনার কারণে। ইসি বলছে নির্ধারিত 290 দিন পার হয়ে গেলে সাংবিধানিক ক্ষমতা বলে আরও 90 দিন স্থগিত করে রাখবেন প্রধান নির্বাচন কমিশনার। আরো 90 দিন প্রধান নির্বাচন কমিশনার বাড়িয়ে দিয়েছে। যদি কোনো জাতীয় দুর্যোগ থাকে বা প্রতিকূল অবস্থা থাকে তাহলে আরো 90 দিন বাড়াতে পারেন। আইনে দেওয়া সব সময় পার হয়ে গেলে রাষ্ট্রপতি এবং উচ্চ আদালতের নির্দেশনাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস কিলিং কিট আবিষ্কারের দাবি করছেন বরিশালের গবেষকরা। এই কিট ব্যবহারে 6 সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণের আশা তাদের। আক্রান্ত ব্যক্তি কোভিড কিট ব্যবহার করলে কোনো সুস্থ ব্যক্তি তার সংস্পর্শে এলেও সংক্রমিত হবেন না। দ্রুত কিটটি অনুমোদন দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব স্তব্ধ করোনা ভাইরাসের দাপটে। দেশে করোনায় সরকারি হিসেবে হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা, আক্রান্ত হয়েছে ৭৮,০০০-এর বেশি। এই অবস্থায় গত 2 মাসের গবেষণায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার এইচ.এম. মাসুম বিল্লাহ, তার সহযোগী ডাক্তার উম্মে তাহেরা ইলা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর রেহেনা পারভিন যৌথভাবে করোনা নিয়ন্ত্রণে কোভিড কিট তৈরি করেছেন। এই কিটের মাধ্যমে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কিটের প্রোটোকল বিএমআরসিতে জমা দেওয়া হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আক্রান্ত ব্যক্তি কোভিড কিট ব্যবহার করলে কোনো সুস্থ ব্যক্তি রোগীর সংস্পর্শে গেলেও করোনায় আক্রান্ত হবেন না বলে দাবি কোভিড কিটের প্রধান আবিষ্কারকের। কোভিড কিটটি আক্রান্ত ব্যক্তির সাথে একটি ভেন্টিলেশন মাস্ক এবং টিউবের সাথে কানেক্টেড থাকবে এবং নির্গত নিঃশ্বাসে জীবাণু এই ডিভাইসে আসা মাত্র 99.995%-এর অধিক জীবাণুমুক্ত হয়ে যাবে। বিষয়টি চিকিৎসকদের মাঝে আশা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সেটা যদি কার্যকরী হয় তাহলে আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা আছে তারা আসলে কিন্তু আক্রান্ত হবে না। তবে আমরা বিশ্বাস করি যে পজিটিভ জিনিসটা সবাই গ্রহণ করবে, আমাদের সরকারও গ্রহণ করবে। অপরদিকে মান নিয়ন্ত্রকদের পরীক্ষায় এটি উত্তীর্ণ হলে কোভিড কিটের সরকারি অনুমোদন মানুষের স্বার্থে দ্রুত দেওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ। এই কিটটি সরকারি পর্যায়ে অতি দ্রুততার সাথে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনুমোদন দিলে আমাদের বর্তমান সংকট সময়ে করোনা নিয়ন্ত্রণে অনেক সহায়ক হবে। গত 12 মে অনুমোদনের জন্য কোভিড কিট বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসিতে পাঠানো হয়েছে। ফিরদাউস সোহাগ,
সময় সংবাদ, বরিশাল। এদিকে বন্দর নগরীতে ওষুধ নিয়ে নৈরাজ্য ঠেকাতে মাঠে নেমেছে সিএমপি। চাহিদা অনুযায়ী রোগীর বাসায় ওষুধ পৌঁছে দেবেন পুলিশের 20 সদস্যের টিম। নগরবাসী ওষুধ কিনতে পারবেন অন্তত 15% ছাড়ে। সাকত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রামে করোনার বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঔষধ নিয়ে নৈরাজ্য। কৃত্রিম সংকটের কারণে 2 থেকে 3 গুণ বেশি দাম দিয়েও মিলছে না প্রয়োজনীয় ঔষধ। এই সংকট কাটাতে এবার মাঠে নেমেছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। বিশেষ স্বেচ্ছাসেবক টিম চাহিদা অনুযায়ী রোগীর বাসায় পৌঁছে দেবে প্রয়োজনীয় ঔষধ। পুরো চট্টগ্রাম নগরবাসী যারা এই মহানগরে আসে তাদের আশ্বস্ত করতে চাচ্ছি, তারা যে কোনো ওষুধ যদি প্রেসক্রিপশন থাকে এই প্রেসক্রিপশনটা আমাদের কাছে পাঠাইলে এই ওষুধটা এই যে বিএম রাইডার্সের যে আমাদের যে ভলেন্টিয়ার আছে এরা এই ওষুধগুলো কিনে ভর্তুকি মূল্যে 15% আমরা ভর্তুকি দিব, ওষুধগুলো তার ঘরে পৌঁছে দিব। 20 জন সদস্য নিয়ে এই টিমের যাত্রা শুরু হলো। পরবর্তীতে যুক্ত হবে আরও 90 জন বাইকার। রোগীদের অন্তত 15% কম দামে ঔষধ দেওয়া হবে। প্রকৃত মূল্যের ভেতরে আমরা 15% মূল্য আমরা নিজেরা ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে আমরা এটি প্রোভাইড করার চেষ্টা করছি। যারা আর্থিকভাবে সচ্ছল তারা অনেক সময় এই সামাজিক কাজ করতে চায়, তারা আমাদের কাছে অনেকেই যোগাযোগ করেছে এবং এটা সাধারণ মানুষই এই ভর্তুকিটা দিচ্ছে। নির্ধারিত একটি হটলাইনের মাধ্যমে ওষুধের চাহিদা জানাতে হবে। জটিলতা এড়াতে ব্যবস্থাপত্রের কপি দিলেই চলবে। হোয়াটসঅ্যাপ সেটা আমরা মেসেঞ্জার আমরা অলরেডি একটা পেজ খুলেছি। ওই পেজের মধ্যে ধরেন যে কোনো গ্রাহক যদি ওইখানে যদি প্রেসক্রিপশনের ছবিটা পাঠায় আমরা ওই মেডিসিনটা আমরা এটা পৌঁছে দিব। হটলাইন নাম্বারে কল করলে মোটামুটি আপনারা করোনা রিলেটেড যে সকল ওষুধগুলো আছে ওগুলো 15% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। বিনা কোনো চার্জের নিজের উদ্যোগে বাসায় বাসায় পৌঁছে দেওয়া, যাতে এই জিনিসটা যতটুকু সম্ভব আমরা ছড়াতে রোধ করতে পারি। এরই মধ্যে নগরের প্রতিষ্ঠিত 15টি ফার্মেসির সঙ্গে মৌখিক চুক্তি করেছে পুলিশ প্রশাসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মানুষের জন্য মানুষ স্লোগানে কক্সবাজারে করোনা রোগীদের জন্য চালু হলো পুলিশের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। দুপুরে জেলা পুলিশ সুপার ABM মাসুদ হোসেন এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। বলেন, যথাসময়ে হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে যাওয়া আসার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন রোগীরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার। করোনা সংক্রমণ এলাকার দিক থেকে 4 নম্বরে রয়েছে কক্সবাজার। যারা সরকারি অ্যাম্বুলেন্সে স্বল্পতার কারণে সময় মতো হাসপাতালে আসতে পারতেছেন না বা বাসায় যেতে হাসপাতাল থেকে আইসোলেশন সেন্টারে যেতে পারতেছেন না, শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আমরা মূলত এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসটা আমরা চালু করেছি। বাংলার সময় আরও থাকছে। করোনা পরিস্থিতিতে প্রায় 700 কোটি টাকার কাঁচা পাট রফতানি নিয়ে অনিশ্চয়তা, ব্যবসায় ধসের আশঙ্কা, সরকারি প্রণোদনা দাবি। করোনা মহামারীর থাবায় বিপর্যস্ত দেশে শ্রমবাজার। বেসরকারি একটি সংস্থার জরিপ বলছে চাকরি হারাতে পারেন অন্তত 1.5 কোটি মানুষ, আর এতে ক্ষতির মুখে পড়বে প্রায় 600 কোটি। এর বাইরে রয়েছে বেকার ও কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীরা। রাতারাতি ইতিবাচক পরিবর্তনের সুযোগ নেই জানিয়ে পরিকল্পিত উপায়ে কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা মুবিন 3 বছরেরও বেশি সময় ধরে লড়ছেন চাকরির বাজারে, তবুও ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত সাফল্য। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা করোনা। 2 মাসেরও বেশি সাধারণ ছুটির সময়ও হয়নি কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। যারা বেকার আছে তাদের আরো বেশি সংকটে পড়ে গেছে এখন। যাদের বয়স শেষ বা যারা বয়স শেষের পথে তারা কিন্তু সরকারি চাকরি আসা প্রায় ছেড়ে দিচ্ছে। প্রত্যাশিত বেতন আর সম্মানের পেশায় থেকেও ফজলে রাব্বির ট্র্যাজেডি কোনো অংশে কম নয়। করোনার করাল থাবায় তিনি সহ আজ চাকুরিহীন একই প্রতিষ্ঠানের 2500-এরও বেশি কর্মী। আমরা মেট্রো রেলের প্রজেক্টে আছি CP3 CP4 টার্মিনেশন বলে একটা লিস্ট দিয়ে দিচ্ছে 2600 জনের। এই সময়টা আমরা পুরো
পুরোটাই বেকার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের হিসেবে করোনার প্রভাবে চাকরি হারাতে যাচ্ছেন অন্তত 1.5 কোটি মানুষ, যাদের মধ্যে গার্মেন্টস, ব্যাংক, ইন্স্যুরেন্স সহ আছে আরও অনেক খাত। চাকরি হারানো বিপুল এই জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন কর্মহীন প্রবাসী শ্রমিক ও বেতন ছাটকাট হওয়া মানুষও। 3.5 মাস ধরে কুয়েতের সমস্ত জায়গায় কার্যক্রম বন্ধ, সমস্ত কোম্পানিরই। তো সেহেতু এমতো অবস্থায় আমরা যারা প্রবাসী আছে আমাদের জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি যে কোম্পানিতে চাকরিরত আছি, এই করোনা সংকটকালে হঠাৎ করেই তারা সব এমপ্লয়ীদের বেতন 50%-এ নামিয়ে এনেছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আলাদা পরিকল্পনার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনার মতো পরিস্থিতিতে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের কথাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন। কর্মহীন জনগোষ্ঠীকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান। সামগ্রিকভাবে করোনার পরিস্থিতিটা একটা উন্নতি হওয়া দরকার, চাহিদা সৃষ্টি করতে হবে আভ্যন্তরীণ এবং বৈদেশিক। শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত সহ দেশে মোট বেকারের সংখ্যা প্রায় 27 লাখ। ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি জীবন জীবিকার পথ সুগম করার কৌশলে যখন রাষ্ট্র, তখন লাখো মানুষের বেকার হয়ে পড়া দেশের সামগ্রিক আর্থসামাজিক বাস্তবতার জন্য সবথেকে বড় হুমকি। সংকট মোকাবেলায় অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি কর্মীর প্রতি প্রতিষ্ঠানের সহানুভূতিশীল আচরণও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। স্রোতস্বিনী টলমলে পানিতে পাল তোলা নৌকার ছোটাছুটি, নদীর বুকে নির্মল বাতাসের আলিঙ্গন। ঢাকার চারপাশের নদীর রূপ এখন এমনই, বেড়েছে নদীর প্রশস্ততাও। বিআইডব্লিউটিএ বলছে উচ্ছেদ অভিযানের পর বর্ষার পানিতে ফিরেছে যৌবন। তবে পরিবেশবিদরা বলছেন স্থায়ীভাবে সীমানা পিলার ও নদীর গভীরতা না বাড়ালে ফের দখল হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। রৌদ্রস্নাত তুরাগ, স্বচ্ছ জলের তরঙ্গে ডিঙি নৌকার বৈঠার ছপ ছপ শব্দ আর উচ্ছ্বসিত মাঝি মাল্লার হাঁকডাক, যেন নবরূপে যৌবন ফিরেছে তুরাগে। যদিও পাখির চোখে তুলনা করলে দেখা যাবে 3-4 মাস আগেও দখলে আর দূষণে তুরাগ ছিল অনেকটাই মৃত। তুরাগ পাড়ের মানুষ ও মাঝিরা বলছেন উচ্ছেদ অভিযানের পর নদী কেটে প্রশস্ত করায় বর্ষার পানিতে তুরাগ ফিরে গেছে উচ্ছল যৌবনে। এখন ময়লার গন্ধ নাই, এলাকার মানুষ সুন্দরভাবে চলতে পারে, পানিটা মানুষের ব্যবহার করার উপযুক্ত হয়েছে। নদীর এই চির যৌবনা রূপ দেখে তো আমরা খুবই খুশি। শুধু তুরাগ নয়, বদলেছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও বালু নদীও। দখলমুক্ত অভিযানের নেতৃত্বে থাকা বিআইডব্লিউটিএর কর্মকর্তা বলছেন তুরাগের আগের চেহারা ফেরাতে সরকারের খরচ হয়নি, বরং রাজস্ব আদায় হয়েছে প্রায় 18 কোটি টাকা। আগে নদী যেখানে মাত্র 100 ফুটেরও নিচে প্রবাহিত হতো, এখন তো আমরা দেখতে পাচ্ছেন যে প্রায় 600 ফিট মানে নদী চওড়া হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন এখন নদীর দুপাড় স্থায়ীভাবে বাঁধায় ও ময়লা না উঠালে শুকনা মৌসুমে ফের নদী দখল হয়ে যাবে। বর্ষা মৌসুমে সুচিহ্নিতভাবে ওয়াকওয়ে বনায়ন নিশ্চিত করে নদীর এই সংরক্ষণ বা পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়িত হবে। ওয়াল তৈরি করে নদীর পার রক্ষার ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা দ্বিতীয় পর্যায়ে কাজ চলছে বেশ কিছু অংশ, এবং এর তৃতীয় পর্যায়ে যখন শুরু হবে তখন আরও বেশি এলাকা আমাদের তীর রক্ষার কাজ হবে। প্রতি বছর বর্ষা মৌসুমেই এমন যৌবন ফিরে পায় তুরাগ সহ দেশের সকল নদ নদী, যা বর্ষা মৌসুমের পর আবার হারিয়ে যায়। তবে নগরবাসীর প্রত্যাশা নদী দখল মুক্তির এমন শক্তিশালী অভিযানের পর এবার অন্তত ঢাকার চারপাশের নদীগুলো টেকসইভাবে তার জীবন্ত সত্তা ফিরে পাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মার ভাঙনে দিশেহারা রাজবাড়ির নদী পাড়ের মানুষ। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে কয়েকশো বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। এলাকাবাসী জানান গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে 85 কিলোমিটার নদীপথের বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গোয়ালন্দ সদর উপজেলার মহাদেবপুর, সিলিমপুর, উড়াকান্দা ও লালগোলা এলাকায় বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার মানুষ। ভাঙন হুমকিতে রয়েছে দৌলদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট। তাই জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধ ও সরকারিভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে এই মহাদেবপুর স্কুল, জামে মসজিদ, কয়েকটা মসজিদ আছে, গোরস্থান আছে, সবগুলি সহ এই এলাকা
একবারে বিলীন হয়ে যাবে। নদী ভেঙে যেতেছে, নদী ভাঙলে তো আমাকে যাওয়ার মতন জায়গা নাই, জমি নাই। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা এবং আপনার রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এলাকায় নদী ভাঙন রয়েছে। কিন্তু গোয়ালন্দ উপজেলার যেসব স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইসব স্থানগুলো আমরা ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে কাজ করব। ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে। করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনায় পাট শিল্প স্থান পেলেও কাঁচা পাট রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত না করায় হতাশ তারা। রফতানিকারকদের দাবি, দীর্ঘ লকডাউনে প্রায় 700 কোটি টাকার কাঁচা পাটের রফতানি অনিশ্চিত। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বলছে, সরকার প্রণোদনার ব্যবস্থা না করলে সামনের মৌসুমে কৃষকদের কাছ থেকে পাট কেনা সম্ভব না। এতে বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে দেশের পাট শিল্প। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাট ব্যবসার মূল কেন্দ্রস্থল হওয়ায় একসময় প্রাচ্যের ড্যান্ডি হিসেবে সারা বিশ্বে সুপরিচিত ছিল নারায়ণগঞ্জ। নানা প্রতিবন্ধকতার কারণে পাট ব্যবসার সোনালী দিন আর নেই। বৈশ্বিক বাজারে কয়েক দশক ধরে ধস নামায় কাঁচা পাট রপ্তানি বিপর্যয়ের মুখে। এ অবস্থায় রপ্তানি প্রক্রিয়া বন্ধ থাকায় 8 লাখ বেল কাঁচা পাট নারায়ণগঞ্জ, দৌলতপুর সহ দেশের বিভিন্ন গুদামে পড়ে আছে। এতে ব্যাংক ঋণের সুদের বোঝাও বাড়ছে চক্রাকারে। জুলাই মাসে নতুন পাটের মৌসুম শুরু, তাই মজুতকৃত পাট রপ্তানি করা না গেলে পরের মৌসুমে কৃষকদের কাছ থেকে কাঁচা পাট কেনা সম্ভব নয় বলে আশঙ্কা ব্যবসায়ী ও রপ্তানিকারকদের। লকডাউনটা না হইতো তাহলে আমরা আরো 4 থেকে 5,000 টন আমি এক্সপোর্ট করতে পারতাম। আমাদের শিপমেন্ট যায় নাই, মাল রিসিপ্ট, আমাদের অস্তিত্ব বলতে কিছু নাই। ক্রমাগতভাবে 3 মাস অন্তর আমাদের পেমেন্ট দিতে হয়, চার সুদ দিতে হয়, এর জন্য আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অন্যদিকে পাট রপ্তানি ও গুদামে পাট প্রস্তুতকরণের কাজ বন্ধ থাকায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রায় 10,000 শ্রমিক। আমাদের কোনো কাজ কাম বলতেই নাই। সালগো একটু দরকার হলে আমার একটু ডাক দেয়, না হলে ডাক দেয় না। তাই এদিকে আমার সংসার চলে, আমার বউ বাচ্চা নিয়ে অনেক বিপদে পড়ে গেছি। পোলাপান লইয়া বাসা ভাড়া দিয়া চলাফেরা বহুত কষ্ট হইতাছে। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জানান, সরকার প্রণোদনার ব্যবস্থা করলে সামনের মৌসুমের পাট কিনে সংশ্লিষ্টদের ক্ষতির হাত থেকে রক্ষা করা যেতে পারে। আমাদেরকে প্রণোদনার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে, সহায়তা দিতে হবে, নতুবা আগামী যে সিজন আসতেছে আমরা বছরে 15 থেকে 20 লাখ বেল পাট আমরা ক্রয় করি, এই ক্রয় করার ক্ষমতাটা আমাদের থাকবে না। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের অধীনে 3 শতাধিক পাট রপ্তানিকারক ব্যবসায়ীর মধ্যে বর্তমানে 130 জন রপ্তানির ধারাবাহিকতা ধরে রেখেছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চট্টগ্রামে সেনাবাহিনীর 1 মিনিটের বাজার থেকে এবার খাদ্য সহায়তা পেল 1200 গৃহকর্মী। বিকেলে নগরীর আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করে তালিকাভুক্ত 1200 গৃহকর্মীর হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল সহ বিভিন্ন রকমের শাকসবজি। গত 13 মে থেকে 1 মিনিটের বাজার শিরোনামে হতদরিদ্রদের সহায়তা দিয়ে আসছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে হাসপাতালে দিশেহারা স্বজনদের হাহাকার। দেশে করোনায় রেকর্ড 53 জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত প্রায় 4000। জোন ভিত্তিক লকডাউন নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ক্লাস্টার চিহ্নিত করে 2-1 দিনের মধ্যেই বাস্তবায়নের আশ্বাস। পরিকল্পনা কার্যকারিতা নিয়ে সংশয় বিশেষজ্ঞরা। কোভিড-19 কিলিং কিট আবিষ্কারের দাবি বরিশালের 2 গবেষকের। 6 সপ্তাহের মধ্যেই কোভিড নিয়ন্ত্রণের আশা, দ্রুত সরকারি অনুমোদনের আহ্বান। করোনায় হুমকির মুখে অন্তত 1.5 কোটি মানুষের চাকরি। রয়েছে কর্মহীন প্রবাসীদের চাপও। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের। এবং বর্ষার শুরুতেই উচ্ছল ঢাকার চারপাশের নদ নদী। দখলমুক্ত করায় বিনা খরচেই ফিরেছে রূপ। স্থায়ী সীমানা পিলার বসানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।